ডিম ও মুরগির দাম যখন বেড়ে গেল, আগের সরকার কয়েকটি পোলট্রি কোম্পানিকে দোষ দিয়েছিল। কিন্তু আসলে কি ঘটেছিল? প্রথমত, যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, তখন আমদানিকৃত ফিড উপাদানের দাম বেড়ে যায়। এটি এমন একটা ঘটনা যা ছিল পোলট্রি শিল্পের এবং বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। দ্বিতীয়ত, টাকার ডিপ্রিসিয়েশনের কারণে $1 মূল্য 86 টাকা থেকে হয় 120 টাকা। বিগত সরকারের বিপর্যয়মূলক ইকোনমিক পলিসির কারণে এই ডিপ্রিসিয়েশন হয়। বাংলাদেশ ব্যাংকের একটি প্রকাশনা আছে, মান্থলি ইকোনমিক ট্রেন্ডস। এতে মানি সাপ্লাই বা অর্থ সরবরাহ পরিসংখ্যান প্রকাশ করা হয়। মানি সাপ্লাই মানে নগদ এবং ব্যাংক জমা আমানতের যোগফল। আগের সরকারের সময় মানি সাপ্লাই দ্রুত বৃদ্ধি পায়, অর্থ সরবরাহ বৃদ্ধির কারণে টাকার ডিপ্রিসিয়েশন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায় গত সরকার কত দ্রুত মানি সাপ্লাই বাড়িয়েছিল। মানি সাপ্লাইয়ের একটি পরিসংখ্যান হলো M2 বা ব্রড মানি। 2020 সালের জুন মাসে M2 ছিল 13.7 লাখ কোটি টাকা। 2023 সালের জুন মাসে M2 ছিল 18.9 লাখ কোটি টাকা। মাত্র 3 বছরে মানি সাপ্লাই বেড়েছিল 5.2 লাখ কোটি টাকা। 16টি পদ্মা সেতুর নির্মাণের জন্য এই টাকা যথেষ্ট। একটি সরকার যখন বৃহৎ রাজস্ব ঘাটতির মধ্যে সুদের হার কম রাখে, তখন অর্থনীতিবিদরা বলবেন সরকার টাকা ছাপাচ্ছে। টাকা ছাপানোর ফলে কারেন্সি ডিপ্রিসিয়েশন ঘটবেই। কারেন্সি ডিপ্রিসিয়েশন ঘটলে মূল্যস্ফীতি ঘটবে। আগের সরকারের মন্ত্রীরা স্বীকার করেননি যে তাদের নীতির কারণে মূল্যস্ফীতি হয়েছে, তাই তারা মূল্যস্ফীতির জন্য কাল্পনিক সিন্ডিকেটকে দোষ দিয়েছিল। প্রতিযোগিতা কমিশন কয়েকটি পোলট্রি কোম্পানির বিরুদ্ধে কারসাজি করার অভিযোগ এনেছে। এসব অভিযোগ ভিত্তিহীন। সরকারের হয়রানির কারণে পোলট্রি খাতে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়ে গেছে। এতে ভবিষ্যতে ঘাটতি দেখা যেতে পারে। প্রতিযোগিতা কমিশনে নতুন কর্মকর্তা এসেছেন। আমি আশা করি কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করার আগে তারা একজন ইকোনমিস্টকে দিয়ে বাজার বিশ্লেষণ করবেন। মূল্যস্ফীতি রোধে সঠিক ইকোনমিক পলিসি প্রয়োজন। সুদের হার উচ্চ হতে হবে, রাজস্ব ঘাটতি কমাতে হবে, অন্যথায় টাকার ডিপ্রিসিয়েশন অব্যাহত থাকবে এবং মূল্যস্ফীতি অব্যাহত থাকবে। মুরগি উৎপাদন করে বিক্রি করে প্রত্যেক দিন হাজার হাজার খামারি বিক্রি করে, এবং ডিমের ক্ষেত্রেও তাই। যেখানে হাজার হাজার লোক একটা পণ্য যদি হাজার হাজার বিক্রেতা প্রত্যেক দিন বিক্রি করে, তার মানে এটা কম্পিটিটিভ মার্কেট। এটার দামের উঠানামা হয় সাপ্লাই এবং ডিম্যান্ডের কারণে। এই শীতকালে ডিমের দাম কেন কম থাকে? গত বছরও কম ছিল, এখনও কম। কারণ শীতকালে যখন শীতের সবজি বাজারে উঠে, ডিমের চাহিদা কমে যায়। অনেক ভোক্তারা যারা গরমের দিনে ডিম খেত, শীতের সবজি যখন বাজারে থাকে তখন শীতের সবজিটাই কিনে খায়। তাছাড়া গ্রীষ্মকালে ডিমের দাম নর্মালি বেড়ে যায় কেন? কারণ গরমে মুরগি কম খাদ্য খায় এবং কম ডিম উৎপাদন করে। তার মানে ডিমের সাপ্লাই গরমের দিনে কমে যায়। সাপ্লাই কমলে তো দাম বাড়বেই। এগুলো তো অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট, তার মানে ফেভারেবল ওয়েদার কন্ডিশনের জন্য প্রোডাকশন ওঠানামা করে, সাপ্লাই ওঠানামা করে। আবার বাজারে কি বিকল্প প্রোডাক্ট আছে সেটা অনুযায়ী ডিম্যান্ডও কিন্তু ওঠানামা করে। তো যেটা আবার বলবো, ডিম, মুরগি, মাছ এরকম প্রোডাক্ট, এগুলো সব কম্পারেটিভ প্রোডাক্ট। ভেজিটেবলও এগুলোর দাম বাড়ে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে। এটা যদি কোনো ইকোনমিস্টকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু একই জিনিস বলবে মার্কেট স্টাডি করার পরে। প্রবলেম হলো এত যে এই মামলা হলো, কম্পিটিশন কমিশনে এতগুলো মামলা করেছে, একটা মার্কেট স্টাডি ওরা ঠিক মতো করে নাই। করলে ওরা বুঝতে পারতো যে কাজী ফার্মসের 2022-এ কাজী ফার্মসের ডিমের মার্কেট শেয়ার ছিল 3 থেকে 4%-এর মধ্যে। একটা কোম্পানির যদি 3% মার্কেট শেয়ার হয়, তাহলে তো সে মার্কেট কন্ট্রোল করতে পারে না। এটা শুধু হয়েছে
ইনফ্লেশন হচ্ছিল, গভর্নমেন্টের ভুল ইকোনমিক পলিসির জন্য ইনফ্লেশন হচ্ছিল, তখন গভর্নমেন্টের অনেক কর্মকর্তা চেষ্টা করছিল কোথায় কাকে স্কেপ গোট করা যায়। আশা করি যে এরকম স্কেপ গোটিং ভবিষ্যতে হবে না। মার্কেট মনিটরিং করে তেমন কোনো লাভ হচ্ছে না। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে, তাহলে প্রোডাকশন বাড়বে।